নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। অস্কার ব্রুজনকে নিয়ে কথা বলতেই হয়, তার সাথে সাথে কিন্তু কিছু ট্রান্সফার নিউজ এবং আইএসএলের আজকে গুরুত্বপূর্ণ মোহামেডানের ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি বাংলার আরেক প্রধান মোহামেডানকে নিয়ে, তারা কিন্তু আজকে কেরালার ঘরের মাঠে খেলতে চলেছে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর লাস্ট 5টা ম্যাচে কিন্তু মোহামেডান মাত্র 1টা পয়েন্ট পেয়েছে, আর 4টে ম্যাচ কিন্তু তাদের হারতে হয়েছে। তো প্রচণ্ড পরিমাণে চাপে রয়েছে, কেরালাও কিন্তু চাপে রয়েছে। কেরালাও কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারাও কিন্তু 4টে ম্যাচ হেরেছে এবং হারের হ্যাট্রিক কিন্তু কেরালাও করে আজকে তারা ঘরের মাঠে নামতে চলেছে পয়েন্ট টেবিলের 11 নম্বর এবং 13 নম্বর দলের লড়াই। তো আজকে যদি মোহামেডান অন্তত 1টা পয়েন্টও পায়, তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে, কারণ ইস্ট বেঙ্গল অনেক দিন বাদে আস্তে আস্তে পয়েন্ট টেবিলে 10 নম্বর জায়গায় এসেছে 13 পয়েন্ট নিয়ে। আর আজকে যদি কেরালা জিতে যায়, কেরালা কিন্তু আবার ইস্ট বেঙ্গলকে টপকে দেবে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকরা তো চাইবেই যাতে মোহামেডান পজিটিভ ম্যাচটা খেলুক, এবং 1টা পয়েন্ট এলেও খুবই ভালো, আর যদি 3 পয়েন্ট আসে তাহলে তো আরও ভালো। এবার যদি আমরা মোহামেডানকে নিয়ে কথা বলি, বেশ কিছু সমস্যা রয়েছে, কাট সমস্যা রয়েছে, ইনজুরি সমস্যা রয়েছে, সমস্ত প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না। তো চাপের মধ্যে রয়েছে চার্নিসব, এবং চার্নিসবেরও চাকরি কতদিন থাকবে সেটাও কিন্তু সংশয় রয়েছে। যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডানের প্লেইং 11 কীরকম হবে, গোলকিপারে ভাস্কর রয়কেই আমরা দেখতে পেতে চলেছি। ডিফেন্ডারে সাজাদ হোসেন প্যারের সঙ্গে ফোরেন্ট ওগিয়ের বেস্ট অপশান হতে পারে, কারণ তোমরা জানো যে গৌরব বোরা এখনও খেলার জন্য অ্যাভেলেবেল নেই। তো আর সাইড ব্যাকে একদিকে আদিঙ্গা, অপরদিকে জো জোহালিয়ানাকে কিন্তু দেখা যেতে পারে, বা ভানলাল জুডিকাকে এনে কিন্তু জো জোহালিয়ানাকে সেন্টার ব্যাকেও ব্যবহার করা যেতে পারে। মাঝমাঠে কিন্তু যেহেতু একজন প্লেয়ার রেড কার্ড পেয়েছে, তো মাঝমাঠে পরিবর্তন হবে। কাসিমভের সঙ্গে অমরজিৎ সিং কিয়ামকেই হয়তো আমরা মাঝমাঠে দেখতে পাবো। আপফ্রন্টে অ্যালেক্সিস, ছোটে এবং ফানাই, এবং আপফ্রন্টে ফ্র্যাঙ্কাকে দিয়েই শুরু করানো হবে। মানজুকিরও ইনজুরি রয়েছে, যদিও গেছে দলের সঙ্গে, হয়তো আজকের ম্যাচ খেলতে পারবে না, এরকমটাই আপডেট রয়েছে। তো দেখা যাক আজকে মোহামেডান কীরকম খেলে। আর অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান করো, কালকের ম্যাচের অনেকে স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, আজকেও কিন্তু সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করো যে ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এরপর যদি আমরা সরাসরি কথা বলি কোচ অস্কার ব্রুজনকে নিয়ে, তো অস্কার ব্রুজন কিন্তু ইস্টবেঙ্গলকে সত্যি ঘুরে দাঁড় করিয়েছে বলতেই হয়। আমরা যদি অস্কার ব্রুজনের পরিকল্পনা নিয়ে কথা বলি, হাতে অনেক অপশান কম, 2জন বিদেশি প্লেয়ারকে ছাড়াই খেলতে হচ্ছে ম্যাচের পর ম্যাচ, তারপরও কোনো রকম অজুহাত নেই, যারা রয়েছে তাদের নিয়েই কিন্তু বেশ ভালো খেলাচ্ছে। আর এখন পর্যন্ত ইস্টবেঙ্গল আইএসএলে 12টা ম্যাচ খেলে নিয়েছে, এবং আইএসএলের রেকর্ডের দিকে তাকালে অস্কার ব্রুজনই কিন্তু প্রথম এমন একজন কোচ যে 12 ম্যাচে 13 পয়েন্ট ইস্টবেঙ্গলকে এনে দিতে পেরেছে। যদিও সবকটা ম্যাচ অস্কার ব্রুজন খেলায়নি, প্রথম দিকে ম্যাচগুলো তো 6টা ম্যাচ হারতেই হয়েছিল ইস্টবেঙ্গলকে। অস্কারের আমলে কিন্তু ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়িয়েছে। 2020-21 সালে কিন্তু ইস্টবেঙ্গল এরকম 12 ম্যাচের পর 12 পয়েন্টে ছিল, 2021-22-এ 9 পয়েন্টে ছিল, 2022-23-এ 12 পয়েন্টে ছিল, 2023-24-এও 12 পয়েন্টে ছিল, কিন্তু 2024-25-এ প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল 12 ম্যাচ থেকে কিন্তু 13 পয়েন্ট, মানে 1টা পয়েন্ট বেশি পেয়েছে। এবং অস্কার ব্রুজন আসার পর ইস্টবেঙ্গল সত্যি কামব্যাক করেছে এবং দারুণ পারফরমেন্স করছে। অস্কার ব্রুজন দায়িত্ব নেওয়ার পর পারো এফসির সঙ্গে ম্যাচ কিন্তু ড্র হওয়ার পর বসুন্ধরাকে হারানো, নেজমাকে হারানো, মোহামেডান ম্যাচ ড্র হয়েছিল, তারপর নর্থ ইস্ট চেন্নাইয়ের মতন দলকে হারানো, ওড়িশার কাছে হার মানতে হলেও পাঞ্জাব এবং জামশেদপুর সেই দুটো ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল পজিটিভ রেজাল্ট করেছে, পয়েন্ট পেয়েছে। এবং অস্কার সত্যি দলটাকে নিয়ে ভালো কাজ করছে, নিঃসন্দেহে বলতে হয়। হয়তো খুব একটা বেশি কথা বলে না, কিন্তু তার সঠিক পরিকল্পনা অনুযায়ী ইস্টবেঙ্গল এগোচ্ছে এবং বেশ ভালো রেজাল্ট করছে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কাল থেকে প্রচুর এই ব্যাপার নিয়ে কথা আসছে এবং তোমরা জানতে চাইছিলে যে কি হতে পারে, যে ভিষ্ণুকে আটকে রাখতে হবে, ভিষ্ণুকে ছাড়া যাবে না। এই কথাগুলো কেন উঠছে, প্রথম হচ্ছে আমাদের জানা দরকার ভিষ্ণুর যা পারফরমেন্স, অবশ্যই আইএসএলের যে কোনো দল চাইবে এরকম একজন টপ ক্লাস প্লেয়ারকে দলে নেওয়া, যার বয়স মাত্র 22, তার কাছ থেকে এখন প্রাইম টাইম, তার 4-5টা বছর যদি এরকমভাবে পারফরমেন্স করতে পারে, কেরিয়ারের পিক টাইমে কিন্তু তাকে পাবে সেই দল। এবার ইস্টবেঙ্গল কি তাকে ছেড়ে দেবে, এটাই হচ্ছে সবার আগে প্রশ্ন, নাকি ইস্টবেঙ্গল বড় চুক্তি তাকে দেবে। দেখো, ইস্টবেঙ্গলের সঙ্গে অলরেডি পিভি ভিষ্ণুর কন্ট্যাক্ট 2026 সাল পর্যন্ত রয়েছে, এবং সেই কন্ট্যাক্টে কোনো রকম এক্সিট ক্লজ রাখা নেই বলেই আমাদের কাছে আপডেট রয়েছে। তোমরা যেরকম দেখেছিলে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে এক্সিট ক্লজ থাকে, যেরকম আপুইয়ার ক্ষেত্রে, জিকসানের ক্ষেত্রে এক্সিট ক্লজ ছিল এবং ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তাদের নিয়েছিল।
সেরকম কিন্তু পিভি ভিষ্ণুর ক্ষেত্রে কোনো রকম এক্সিট ক্লজ নেই, একদম পার্মানেন্ট ডিল কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং যেরকম পারফরমেন্স করছে পিভি ভিষ্ণু, অবশ্যই ইস্টবেঙ্গলের উচিত আরও অন্তত তিনটে সিজন তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশান করে নেওয়া। যদি একটা বড় চুক্তি তাকে দেওয়া যায় এবং খুব একটা সে যে টাকা পায়, প্রচুর টাকা পায় তা নয়, একটু স্যালারি হয়তো হাই করতে হতে পারে এবং প্লেয়ারটাকে ধরে রাখা দরকার। ফিউচার স্টার এবং রীতিমতন প্রত্যেকটা ম্যাচে ইমপ্রেসিভ পারফরমেন্স করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে এবং সর্বোপরি যেরকমভাবে চান্স ক্রিয়েট করছে, যেরকমভাবে একটা উইংকে নিজের দখলে রেখে দিয়েছে, কোনো রকম তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই এবং একদম টেকনিক্যালি খুব ভালো খেলছে। তো সেক্ষেত্রে অবশ্যই তার একটা বড় চুক্তি কিন্তু অবশ্যই দেওয়া উচিত। দেখা যাক পরে কি হয়। এখন অনেক জায়গা থেকেই অনেক কিছু গুঞ্জন শুনতে পাবে, কাল থেকে আমিও বেশ কিছু পোস্ট দেখেছি, সেই সবে অত কান দিও না, এখন চলবে, এখন কোনো অসুবিধা নেই ভিষ্ণুকে নিয়ে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু একটা বাজারে কথা উঠেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ব্যাপারটা আরও কিছুটা ক্লিয়ার করে বলার এবার সময় এসেছে। সৌভিক চক্রবর্তীর কিন্তু 2025 সালেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, আর উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় কিন্তু যে কোনো ক্লাব থেকে প্রি কন্ট্রাক্ট দিতে পারে, কোনো রকম অসুবিধা নেই। হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি দুটো ক্লাবই তাকে চেয়েছে। মুম্বাই সিটি এফসি চাইছে তাকে সামারে নেওয়ার জন্য, সামারে সে যেহেতু ফ্রি হয়ে যাবে সেই সময় তাকে একটা ভালো চুক্তি দিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে তারা। এবার হায়দ্রাবাদের কিন্তু এখনই চাই এরকম একটা ব্যাপার, হায়দ্রাবাদ চাইছে যে এই উইন্টারেই তাকে যদি ট্রান্সফার ফি দিয়ে নেওয়া যায়, সেই কথাবার্তা তারা শুরু করেছে। ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্লেয়ারকে যে ছেড়ে দেবে সেরকম কোনো চিন্তাভাবনা করেনি, আমি তোমাদের যেরকমটা বলেছিলাম। ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে সৌভিক চক্রবর্তীকে আরও 2 সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে চলেছে। এখনও সিগনেচার হয়নি, এখনও ফাইনাল কথাবার্তা হয়নি, কিন্তু হ্যাঁ 2 সিজন আরও কন্ট্রাক্ট দিতে চলেছে, এরকমটাই কিন্তু ভিতরের আপডেট শেয়ার করে দিলাম। দেখা যাক কত তাড়াতাড়ি সেটা কার্যকর হয়, বা যদি ডিল ডান হয়েও যায় খুবই ভালো ব্যাপার হবে, সেটা পরে শেয়ার করে দেব। তো ইস্টবেঙ্গল কিন্তু নতুন চুক্তি দিতে চলেছে, এটুকু আপডেট রয়েছে আমাদের কাছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাকিব। রাকিব ভাই ভালো প্ল্যানিং করেছে, কারণ কালকে তোমরা দেখেছিলে রাকিবের একটা ইনজুরি হয়েছিল এবং ইনজুরিটা দেখার পরই কিন্তু তাকে তাড়াতাড়ি তুলে নেওয়া হয়, খুব একটা তাকে মাঠে রাখা হয়নি এবং যেরকমটা বোঝা যাচ্ছিল যে তার ইনজুরি কিন্তু তাকে ভোগাতে পারে কয়েকটা ম্যাচের জন্য, অন্তত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ তো সে ছিটকে যেতে চলেছে। তার ইনজুরি তাকে আইস প্যাক দিয়ে যেরকমভাবে রাখা হয়েছিল, তো তার মধ্যেই এটা একদম সঠিক পরিকল্পনা। এর আগেও আমরা দেখেছিলাম সাউল ক্রেসপোর ক্ষেত্রেও, যে যখনই এরকম সমস্যা হলো সঙ্গে সঙ্গে আরও একটা কার্ড দেখে নিল, কার্ড দেখে নিয়ে পরের ম্যাচটার জন্য বসে গেল। তো সেইভাবেই 3টে ইয়েলো কার্ডে ছিল রাকিব। তো রাকিব কিন্তু ইচ্ছা করে রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করে আরও একটা কার্ড দেখে নিয়েছে, 4টে ইয়েলো কার্ড হয়ে গেছে। রাকিব এমনিতেও পরের ম্যাচ খেলতে পারবে বলে মনে হয় না, তার যেরকম ইনজুরি লেগেছে, তো সেক্ষেত্রে পরের ম্যাচটাতে এমনিও সে বিশ্রাম পেয়ে যাচ্ছে আর কার্ড সমস্যাটাও তার মিটে যাচ্ছে। এটা কিন্তু সঠিক পরিকল্পনায় রাকিব করেছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই পরিকল্পনাটা কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গলই মনে হয় প্রথম করছে, যে প্লেয়ার দেখা যাচ্ছে যে পরের ম্যাচ খেলতে পারবে না, 3টে ইয়েলো কার্ড আছে, ইচ্ছা করে কার্ড দেখে নেওয়া, এটা কিন্তু একটা বেশ ভালো পরিকল্পনা বলতেই হয়। তো যাই হোক, রাকিব পরের ম্যাচ খেলতে পারবে না, এটাই কিন্তু আপডেট রয়েছে। তো ওভারঅল টিমের পারফরমেন্স কীরকম লেগেছে, অস্কারের পরিকল্পনা, ভিষ্ণু, সমস্ত নিয়েই কিন্তু তোমরা তোমাদের মতামত শেয়ার করতে পারো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।